ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি প্রো। আমি আজকে আবার আমাদের যে নেক্সট চ্যাপ্টার রয়েছে, আমাদের যে ষষ্ঠ চ্যাপ্টার রয়েছে সাপেক্ষণে, সেই সাপেক্ষণে আমি শুরু করতে যাচ্ছি। তো সাপেক্ষ নিয়ে আমরা যেটা প্রথমত জানার দরকার আমাদের, সেটা হচ্ছে সাপেক্ষণের যে সংজ্ঞা সেটা। আর এতদিন পর্যন্ত যা আমরা করেছি সেটা ছিল নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায়ের আমরা কাজ শেষ করেছি ইতিমধ্যেই। যারা শিখে নিয়েছো তারা প্র্যাকটিস করো, আর যারা শেখনি তারাও প্র্যাকটিস করে, এবং সেগুলো টাস্কগুলো করার, প্র্যাকটিসগুলো করার পর কোনো অভিজ্ঞ টিচার যদি থাকে তোমাদের, তাদের কাছে সেগুলো দেখে নিতে পারো, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিলে সেগুলো আমি সময় পেলে সলিউশনটা করে আবার পাঠিয়ে দেবো। ওকে, তো আজকে আমাদের যেটা ক্লাস হচ্ছে সেটা হচ্ছে সাপেক্ষণে। এই সাপেক্ষণে এটা আমরা শুরু করি। সাপেক্ষণের সংজ্ঞায় আমাদের এখানে আসতে হবে। এতদিন পর্যন্ত ছিল আমাদের নিরপেক্ষ ন্যায়, এখন আমাদের সাপেক্ষ ন্যায় অধ্যায়। সাপেক্ষ ন্যায় কাকে বলে এর সংজ্ঞাতে আমরা বলতে পারি, যে অবরোহ যুক্তির বা যে ন্যায়ের প্রধান হেতুবাক্যটি সাপেক্ষ বচন এবং অপ্রধান হেতুবাক্য ও সিদ্ধান্ত উভয়ই নিরপেক্ষ বচন বা সাপেক্ষ বচন, তাকেই বলা হয় সাপেক্ষ ন্যায়। ওকে, তাহলে যে যুক্তির, আরেকবার বলছি, যে অবরোহ যুক্তির প্রধান হেতুবাক্য সাপেক্ষ বচন এবং অপ্রধান যুক্তিবাক্য বা সিদ্ধান্ত নিরপেক্ষ বা সাপেক্ষ বচন, তাকে বলা হয় সাপেক্ষ ন্যায়। এই সাপেক্ষ ন্যায়ের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সাপেক্ষ বচনের কথা বলা হয়েছে, প্রধান যুক্তিবাক্যকে সাপেক্ষ বচন বলা হয়েছে। তাহলে এই সাপেক্ষ বচনটা কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। ওকে, জাস্ট তাহলে একটি সাপেক্ষণের আমি উদাহরণ দিয়ে দিই। সাপেক্ষণে কীরকম হয়, যেমন এখানে আমরা দিতে পারি, যদি বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তবে জল বাড়বে। ওকে, এটা হলো সাপেক্ষ বচন। যেহেতু শর্ত সাপেক্ষে দুটি অংশ এখানে যুক্ত রয়েছে, এটাই সাপেক্ষ বচন। এবং প্রধান যুক্তিবাক্য এবং অপ্রধান যুক্তিবাক্যে বলা হচ্ছে বৃষ্টি হয়েছে। ওকে, বৃষ্টি হয়েছে। অতএব সিদ্ধান্তে আসবো আমরা, জল বাড়বে। জল বেড়েছেও আমরা দিতে পারি, অতএব জল বেড়েছে। ওকে, এই হচ্ছে এটা সাপেক্ষ ন্যায় বা সাপেক্ষ যুক্তি, যার প্রধান যুক্তিবাক্য আমরা দেখতে পাচ্ছি যেটি সাপেক্ষ বচন। অপ্রধান যুক্তিবাক্য সাপেক্ষ বা নিরপেক্ষ বচন, এখানে অপ্রধান এবং সিদ্ধান্ত এখানে রয়েছে আমাদের নিরপেক্ষ বচন। তাহলে আমরা এটা দেখে নিয়েছি, এটি হচ্ছে সাপেক্ষ বচন। তাহলে এখানে সাপেক্ষ বচনে এবার আমরা চলে যাই যে সাপেক্ষ বচনটি কি। সাপেক্ষ বচনের আমাদের জানতে হবে সাপেক্ষ বচন কাকে বলে। যে বচনের অংশগুলো বা উপাদানগুলো কোনো একটি শর্তের ওপর নির্ভরশীল হয়ে সম্বন্ধযুক্ত হয়, তাকেই বলা হয় সাপেক্ষ বচন। ওকে, আমরা পূর্বেই নিরপেক্ষ নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় অধ্যায়ে, যে নিরপেক্ষ বচনের ক্ষেত্রে আর কি, দ্বিতীয় অধ্যায়ে, যে নিরপেক্ষ বচন কাকে বলে। যে বচনে কি হয়, দুটো পদের যে সম্বন্ধ, পারস্পরিক সম্বন্ধ, সেটি কোনো শর্তের উপর নির্ভর নয়, সেটিকে বলা হয় নিরপেক্ষ বচন। বাট এখানে যেটা সাপেক্ষ বচনের কথা বলা হচ্ছে যুক্তি গঠনের ক্ষেত্রে, তাহলে যে বচনের অংশ বা উপাদানগুলি কোনো একটি শর্তের উপর নির্ভরশীল, মানে যে বচনের অংশ বা উপাদানগুলির সম্বন্ধটা, যে বচনের অংশ বা উপাদানগুলি যে সম্বন্ধ, সেই সম্বন্ধ কোনো একটি শর্তের উপর নির্ভরশীল বা শর্ত সাপেক্ষ, সেই বচনকেই বলা হয় সাপেক্ষ বচন। এই সাপেক্ষ বচন আমরা এখানে পাই, যেমন এটি একটি রয়েছে, যদি বৃষ্টি হয় তবে জল বাড়বে। এই যে জল বাড়বে কখন, যদি বৃষ্টি হয়, এখানে একটি শর্ত রয়েছে, যদি বৃষ্টি হয় তবেই জলটা বাড়বে, এটি হচ্ছে একটি সাপেক্ষ বচন। এর সঙ্গে আরও একটি রয়েছে যেটা আমাদের বৈকল্পিক বচন, সেটিও হয়। তো এখানে সাপেক্ষ বচন কয় প্রকার আমরা এখানে জানবো। সাপেক্ষ বচনে যদি যাই, দুই প্রকার আমরা এখানে পাচ্ছি, একটি হচ্ছে প্রাকল্পিক বচন, একটি হচ্ছে বৈকল্পিক বচন। প্রাকল্পিক বচন, আরেকটা হচ্ছে বৈকল্পিক বচন। আরেকটি হলো বৈকল্পিক বচন। প্রাকল্পিক বচন আর বৈকল্পিক বচন, এটি হচ্ছে সাপেক্ষ বচনের
বিভাগ। ওকে, সাপেক্ষ বচন তাহলে আমরা দুই প্রকার পেয়ে গেলাম, প্রাকল্পিক বচন এবং বৈকল্পিক বচন। ওকে, এই প্রাকল্পিক বচন এবার কাকে বলে? প্রাকল্পিক বচনের সংজ্ঞায় আমরা এইভাবে দিতে পারি যে বচনের, যে সাপেক্ষ বচনের আমরা এইভাবে দেব, যে সাপেক্ষ বচনের অংশগুলি বা উপাদানগুলি যদি তবে শব্দ দ্বারা যুক্ত থাকে সেই সাপেক্ষ বচনকে বলা হয় প্রাকল্পিক বচন, যদি তবে দ্বারা। ওকে, যেমন উদাহরণ আমি দিতে পারি, যদি তুমি গান করো তবে আমি, যদি তুমি গান করো তবে আমি নাচবো। ওকে, নাচবো, এই হচ্ছে প্রাকল্পিক বচনের উদাহরণ। এটি হলো উদাহরণ। ওকে, এটি হলো উদাহরণ প্রাকল্পিক বচনের। এই প্রাকল্পিক বচনের আকারটি কীরকম হবে, যেমন আমরা নিরপেক্ষ বচনের আকার বের করেছিলাম, সিমিলারলি এখানে প্রাকল্পিক বচনের আকার দেখাতে হবে। আকারটা কীরকম হবে প্রাকল্পিক বচনের? এই প্রাকল্পিক বচনের যদি তবে দিয়ে আকারটা আমাদের বের করতে হবে। যদি পি, এই অংশটার জন্য আমরা পি নিলাম, যদি পি তবে কিউ। হ্যাঁ, এই অংশটার জন্য কিউ, অর্থাৎ যদি পি তবে কিউ, এটি হলো প্রাকল্পিক বচনের আকার। এখানে পি এবং কিউ কি? এই পি এবং কিউ হলো এখানে গ্রাহক, অর্থাৎ এই গ্রাহকগুলোর পরিবর্তে যে কোনো পদ আমরা এখানে বসিয়ে একটি বচন গঠন করতে পারি। যদি পি তবে কিউ, এখানে তাহলে আমরা এরকম বলতে পারি যে যদি আমি স্নান করি তবে আমার সর্দি হবে, যদি তুমি বাজারে যাও তবে আমি স্কুলে যাব, ইত্যাদি। এইভাবে কিন্তু এই গ্রাহকগুলোর পরিবর্তে যে কোনো আমরা অংশ বচন বসিয়ে দিয়ে কিন্তু এইভাবে এই আকারে আমরা কিন্তু প্রাকল্পিক বচন গঠন করতে পারি। তাহলে এটা হলো প্রাকল্পিক বচন, এটি হলো প্রাকল্পিক বচনের আকার। এইবার প্রাকল্পিক বচনের অংশগুলোর দিকে আমরা নজর দিই। প্রাকল্পিক বচনের দুটো অংশ, একটা হয় যদির পরে আর একটা হয় তবের পরে অংশ। তো প্রাকল্পিক বচনের কয়টি অংশ ও কী কী? প্রাকল্পিক বচনের দুটি অংশ, একটি হচ্ছে যদির পরে এবং তবের আগে। এগুলোর নাম কি? এগুলো যদি নামে আমি নামাঙ্কিত করি তাহলে এই দুটো অংশকে কি বলা হয়? আমি আকারটা মুছে দিচ্ছি। এইটাকে বলা হয় পূর্বগ। প্রাকল্পিক বচনের দুটো অংশ, একটাকে বলা হয় পূর্বগ বা পূর্বকল্প, এরকম দেওয়া যায়, পূর্বকল্প। ওকে, আর একটি হলো অনুগ, অনুগ বা অনুকল্প, অনুকল্প, পূর্বগ বা পূর্বকল্প এবং অনুগ বা অনুকল্প। এই হচ্ছে প্রাকল্পিক বচনের দুটি অংশ। এবার আমাদের কিন্তু এই সংজ্ঞাকে জানতে হবে। এই সংজ্ঞাটি কীরকম হবে? পূর্বগ বা পূর্বকল্প কাকে বলে? তাহলে এর সংজ্ঞায় বলতে পারি প্রাকল্পিক বচনের যে অংশে, প্রাকল্পিক বচনের যে অংশে শর্ত বা কারণ লুকিয়ে থাকে সেই অংশকে বলা হয় পূর্বগ বা পূর্বকল্প। অর্থাৎ এটি পূর্বের কথা, পূর্বের ঘটনাকে বর্ণনা করে যে অংশটি, সেটি হলো পূর্বগ। তাহলে আমরা সিম্পল ওইভাবে বলবো, প্রাকল্পিক বচনের যে অংশে কারণ বা শর্ত লুকিয়ে থাকে সেটি হলো পূর্বগ বা পূর্বকল্প। এবং প্রাকল্পিক বচনের যে গুণ, এই গুণটি আমরা কিভাবে চিনব? প্রাকল্পিক বচনের গুণের ক্ষেত্রে আমরা চিনব যে এই যে অনুগ রয়েছে, অনুগ বা অনুকল্প, এই অনুকল্পের গুণ দেখে কিন্তু প্রাকল্পিক বচনের গুণ নির্ধারিত হয়। অর্থাৎ প্রাকল্পিক বচনের গুণ নির্ভর করে অনুগের গুণের উপর। অনুগ যদি এর সদর্থক হয় তাহলে প্রাকল্পিক বচন সদর্থক, এবং অনুগ যদি নয়ার্থক হয় প্রাকল্পিক বচন নয়ার্থক। তাহলে আমাদের যে এই উদাহরণটি রয়েছে, তাহলে এই উদাহরণটি প্রাকল্পিক বচন রূপে এটি সদর্থক না নয়ার্থক? তাহলে স্পষ্টতই ক্লিয়ার যে এই অনুগটা কি রয়েছে? সদর্থক রূপে রয়েছে, মানে আমি নাচবো। দ্যাট মিনস প্রাকল্পিক বচনটির অনুগ সদর্থক হয়, এই প্রাকল্পিক বচনটি কিন্তু সদর্থক। যদি এরকম, যদি তুমি গান করো তবে আমি নাচবো না, যদি এরকম থাকতো অনুগটি, অর্থাৎ নয়ার্থক থাকতো অনুগ, তাহলে কিন্তু এটা এই প্রাকল্পিক বচনটা নয়ার্থক প্রাকল্পিক বচন হয়ে যেত। অর্থাৎ ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে প্রাকল্পিক বচন কার উপর নির্ভর করে? অনুগের গুণের উপর। অর্থাৎ প্রাকল্পিক বচনের অনুগ সদর্থক হলে সমগ্র প্রাকল্পিক বচনটি সদর্থক, আর প্রাকল্পিক বচনের অনুগ নয়ার্থক হলে সমগ্র প্রাকল্পিক বচনটি নয়ার্থক হয়। ওকে, এই পর্যন্ত বুঝে গেছো। এবং হচ্ছে প্রাকল্পিক বচনের যদি আরেকটি ব্যাপার রয়েছে, এখানে আমরা গুণ বললাম, এবার পরিমাণের কথা যদি বলি, প্রাকল্পিক বচন পরিমাণের দিক থেকে সবসময় সামান্য হয়, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে,
এবার আমরা চলে যাই আমাদের যে বৈকল্পিক বচন রয়েছে সেই বৈকল্পিক বচনের ক্ষেত্রে চলে যাই। বৈকল্পিক বচনের সংজ্ঞাতে কী বলা হয়েছে? বৈকল্পিক বচনের সংজ্ঞায় কী বলা হয়? বৈকল্পিক বচনের সংজ্ঞা আমরা কীভাবে দিতে পারি? বৈকল্পিক বচনের সংজ্ঞা আমরা এখান থেকে আবার শুরু করতে পারি। যে সাপেক্ষ বচনের অংশ বা উপাদানগুলি কী দ্বারা যুক্ত থাকে? হয় অথবা দ্বারা, হয় অথবা এই শব্দ দ্বারা যুক্ত থাকে সেই বৈকল্পিক বচনকে বলা হয়, সেই সাপেক্ষ বচনকে বলা হয় বৈকল্পিক বচন। কীরকম হবে? হয় অথবা শব্দ দ্বারা যুক্ত থাকবে। তাহলে উদাহরণটা কীরকম হবে? উদাহরণটা হবে হয় মাছ খাবো অথবা মাংস খাবো। এই যে হয় মাছ খাবো অথবা মাংস খাবো, এই যে হয় অথবা এই শব্দ দ্বারা যে সাপেক্ষ বচন যুক্ত থাকে তাকে বলা হয় আমাদের কি? বৈকল্পিক বচন। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো অংশ এসে যায়, মাছ খাবো এবং মাংস খাবো। ওকে, তাহলে এর আকারটা কীরকম হবে? এই বৈকল্পিক বচনের আকারের ক্ষেত্রে আমরা এরকম দেখাতে পারি। কি হবে আকার? তাহলে হয় পি অথবা কিউ, এই হচ্ছে বৈকল্পিক বচনের আকার। তার মানে এখানে এই অংশটা হলো পি, এই অংশটা হলো কিউ। মাথায় রাখবে এবার এই বৈকল্পিক বচনের ক্ষেত্রে আমরা পি কিউ ব্যবহার করলাম, একই রকমভাবে গ্রাহকগুলো ব্যবহার করেছি। তার মানে এই নয় যে প্রাকল্পিক বচনের যে অংশগুলোর নাম ছিল পূর্বগ অনুগ, এরকম এগুলো এখানে কি পূর্বগ অনুগ না। অনেক স্টুডেন্ট এগুলো মিস করে। প্রাকল্পিক বচনে যেমন আমরা পূর্বগ অনুগ বলি, বৈকল্পিক বচনের ক্ষেত্রেও কিন্তু সেটা বলে দেয় যে পূর্বগ অনুগ। এগুলো কিন্তু বলা যাবে না। বৈকল্পিক বচনের যে অংশগুলো রয়েছে অংশগুলোকে বলা হয় বিকল্প। এই বৈকল্পিক বচনের ক্ষেত্রে দেখে নাও, এই বৈকল্পিক বচনের ক্ষেত্রে যেটা রয়েছে যে প্রথম বিকল্প, দ্বিতীয় বিকল্প। প্রথম বিকল্প হচ্ছে যেটা হচ্ছে হয়ের পরে থাকে, অথবা আগে থাকে, অথবার পরে থাকে আরেকটি বিকল্প, দুটি বিকল্প। অর্থাৎ বৈকল্পিক বচনের ক্ষেত্রে যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় বিকল্প, প্রথম বিকল্প, দ্বিতীয় বিকল্প। ওকে, তাহলে এখানে আমরা দেখে নিলাম উদাহরণের পরে সংজ্ঞা দেখে নিচ্ছি। এবার বৈকল্পিক বচনের গুণের ক্ষেত্রে বলি। গুণের ক্ষেত্রে বৈকল্পিক বচন কিন্তু গুণের দিক থেকে সর্বদাই সদর্থক হয়। অর্থাৎ বৈকল্পিক বচন কখনো কিন্তু নয়ার্থক হয় না। কেন? কারণ বৈকল্পিক বচনে যে দুটো বিকল্পের কথা বলা হয়, হয় মাছ খাবো অথবা মাংস খাবো, দ্যাট মিনস অন্তত একটি খাবো আমি। ওকে, তার মানে এটি যে অন্তত একটি বিকল্পকে সত্য ধরে নেওয়া হয় বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সেই কারণে দুটোও সত্য হতে পারে, আমি দুটোই খেতে পারি, অথবা অ্যাটলিস্ট একটি খাবো। দ্যাট মিনস এখানে এটা ধরে নিতে হবে যে বৈকল্পিক বচন সবসময় কি হয়? সদর্থক হয়। বৈকল্পিক বচন কখনো নয়ার্থক হয় না। বৈকল্পিক বচন গুণের দিক থেকে সর্বদা সদর্থক হয় এবং পরিমাণের দিক থেকে মাথায় রাখবে বৈকল্পিক বচন সর্বদা সামান্য হয়। ওকে, এই বিষয়গুলো তোমরা কিন্তু মাথায় রাখো। ওকে, এবার এখানে একটা প্রশ্ন যেটা বাদ পড়লো সেটা হচ্ছে কি, যে বৈকল্পিক বচনের অংশকে কি বলা হয়? বিকল্প বলা হয়। বা এরকম থাকতে পারে বিকল্প কাকে বলা হয়? তাহলে বৈকল্পিক বচনের যে অংশগুলো থাকে সেগুলোকে বিকল্প বলা হয়। তাহলে অনেকগুলো কথা আমি আজকে এই ক্লাসটিতে কিন্তু বললাম। যে সাপেক্ষ ন্যায় যে আমরা শুরু করতে চলেছি, সাপেক্ষ ন্যায়ের ভিত্তি হচ্ছে সাপেক্ষ বচন। সাপেক্ষ বচন না হলে কিন্তু সাপেক্ষ ন্যায় গঠন করা যায় না। সেই কারণে সাপেক্ষ বচন রূপে আমরা এখানে যে সাপেক্ষ বচন আছে সেই সাপেক্ষ বচনকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করলাম। প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন। প্রাকল্পিক বচনকে দিয়ে প্রাকল্পিক ন্যায় গঠিত হয়, আর বৈকল্পিক বচনকে দিয়ে বৈকল্পিক বচন গঠিত হয়। বৈকল্পিক বচনকে দিয়ে বৈকল্পিক ন্যায় গঠিত হয়। তো আজকের ক্লাসটি এখানেই আমি এখানেই শেষ করছি। যে এই প্রাকল্পিক এবং বৈকল্পিক বচনগুলো তোমরা ঠিকঠাক করে নোট ডাউন করে নাও। যে সংজ্ঞাগুলো বললাম, যে পয়েন্টগুলো বললাম সেগুলো নোট ডাউন করে নাও। এগুলো আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু প্রয়োজন হবে। যখন আমরা সাপেক্ষ ন্যায়, প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায় গঠন করব তখন কিন্তু আমাদের প্রয়োজন হবে। ওকে, থ্যাংক ইউ। যারা নতুন রয়েছো ক্লাসটি সুন্দরভাবে দেখো এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলোকে পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে দাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।